সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আলোচনায় শিকাগোতে অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচির নামে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়টি এবং এর মধ্যেই শিকাগো ইলিনয়েসের গভর্নর এবং শিকাগোর মেয়র তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন, অর্থাৎ যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন তবে কিভাবে সেটিকে প্রতিহত করা যায়। তারা আইনি পথেই প্রতিহত করার কথা ভাবছে, কারণ এর মধ্যে আমরা জানি লস অ্যাঞ্জেলেসে যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল ডিস্ট্রিক্ট কোর্ট রায় দিয়েছে সেটি অবৈধ ছিল, অর্থাৎ ফেডারেল ক্ষমতার অবৈধ অপব্যবহার ছিল। এবং বর্তমানে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন আছে, সেখানেও ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল একটি আদালতে মামলা করেছেন এই বিষয়ে এবং শিকাগো সেই পথে হাঁটবে সেটি স্বাভাবিক। তবে তারা আরো ভিন্ন কিছু পরিকল্পনা করছেন। তারা কমিউনিটিকে বলছেন সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার জন্য, অর্থাৎ প্রেসিডেন্ট যদি সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন তবে যাতে কমিউনিটির সহায়তা নিয়ে গভর্নর এবং মেয়র তারা দুজনেই সেটি সর্বাত্মক প্রতিহত করবেন এবং শিকাগোর পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তারা কোনো ধরনের সহযোগিতা করবেন না ন্যাশনাল গার্ডকে। এবং এই বিষয়টি অর্থাৎ কবে নাগাদ শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে সেটি প্রেসিডেন্টের পক্ষ থেকে কিংবা ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট করা না হলেও বিভিন্ন সংবাদ মাধ্যম মনে করছেন শুক্রবার অর্থাৎ আগামীকাল অথবা শনিবার থেকে সেটি কার্যকর হতে পারে, কারণ প্রেসিডেন্ট বলছিলেন যে এটি দ্রুত কার্যকর করা হবে। এবং একই সঙ্গে দেশের বাইরে যে বিষয়টি আলোচনায় সেটি হলো চায়নাতে সম্প্রতি যে সাংহাই সামিটটি অনুষ্ঠিত হয়েছে সেখানে ভারত, রাশিয়া এবং চীনের যে ঐক্যবদ্ধতা যেটি আমেরিকান বাণিজ্যের জন্য এক ধরনের হুমকি, অন্যদিকে মিলিটারি প্যারেডে সামরিক শক্তি প্রদর্শন করছে চায়না, সেখানে রাশিয়ার পাশাপাশি নর্থ কোরিয়ান লিডার কিম জং উনও ছিলেন এবং তাদের নানা কথোপকথন নানা কার্যক্রম সেই বিষয়গুলো যেমন আলোচনায় আছে। এবং সেইখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যদি রাশিয়ার যে যুদ্ধ চলছে এই বিষয়ে তাদের শর্তগুলো মেনে না হয় তাহলে তিনি শক্তি প্রয়োগ করে কিংবা মিলিটারির মাধ্যমে সেটি আদায় করে নেবেন। এর প্রেক্ষিতেই ইউরোপীয় লিডাররা তারা সক্রিয় হয়ে উঠেছেন, তারা দিনভর আজকে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। কোয়ালিশন অব দ্য উইলিং এটির মাধ্যমে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি জানিয়েছেন যে 26টি দেশ এখন পর্যন্ত ইউক্রেনের নিরাপত্তার জন্য সৈন্য পাঠাতে সম্মত হয়েছে। এবং এই আলোচনায় ভার্চুয়ালি এই আলোচনায় যুক্ত হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি এই আলোচনা চলাকালীন ইউরোপের দেশগুলোকে অনুরোধ জানিয়েছেন রাশিয়া থেকে যাতে তেল কেনা তারাও বন্ধ করে, কারণ প্রেসিডেন্ট যুক্তি দিচ্ছেন যে ইউরোপের দেশগুলো বছরে 1.1 বিলিয়ন ইউরোর তেল কিনে থাকে রাশিয়া থেকে। যেহেতু ভারতের উপর তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন রাশিয়া থেকে তেল কেনার কারণে, ইউরোপের দেশগুলো কেন সেটি কেন অব্যাহত রাখবে সেই বিষয়টিও অর্থাৎ এই আপত্তিটিও প্রেসিডেন্ট জানিয়েছেন। এবং সবশেষ যে বিষয়টি আলোচনা আছে সেটি হলো যে প্রেসিডেন্টের নোবেল পুরস্কার পাওয়া, এই নোবেল পুরস্কার পাওয়ার যে আবেদন কিংবা যে এক ধরনের হাইপ উঠেছিল প্রেসিডেন্ট এখন সেখান থেকে অনেকটুকু সরে গিয়েছেন এবং মূলত ইউক্রেন যুদ্ধ বন্ধে একটা যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই কারণে তিনি এটি সরে গিয়েছেন কিংবা সরে যেতে পারেন বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবং এই মনে করার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসএলআর ন্যাশনাল প্রেসিডেন্ট মাপ মেজবাউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে লস অ্যাঞ্জেলেসের বিষয়টি আগেই আলোচনা ছিল, নতুন করে এখন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন আছে এবং প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে আগের দুটি সিটির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিকাগো নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করছে, কিন্তু আমরা এটি দেখেছি লস অ্যাঞ্জেলেসেও প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছিল, ওয়াশিংটন ডিসিতেও বিরোধিতা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ন্যাশনাল গার্ড প্রেসিডেন্ট মোতায়েন করেছেন। শিকাগো এখন যে হম্বিতম্বি করছে কিংবা তারা ফেডারেল ল এর কথা বলছে সে ল কতটা আসলে কার্যকর করা যাবে কিংবা শেষ পর্যন্ত এই ন্যাশনাল গার্ড মোতায়েন কোনো বাধা দিয়ে তারা টিকতে পারবে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। জি দেখুন, লস অ্যাঞ্জেলেসে যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল সেটা তো আপনি বললেন যে কোর্ট থেকে এটা অবৈধ ছিল বলে ঘোষণা দিয়েছে, কিন্তু তাই বলে কিন্তু লস অ্যাঞ্জেলেসে যে ন্যাশনাল গার্ড সেটা মোতায়েন করা থেমেও থাকেনি।
হ্যাঁ, তা একইভাবে ওয়াশিংটন ডিসিতে অলরেডি ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, কিন্তু ওয়াশিংটন ডিসির যে অ্যাটর্নি জেনারেল সোয়ালব, তিনি একটা মামলা করেছেন যেটা অবৈধ হয়েছে। শিকাগোর প্রস্তুতি নিচ্ছে মামলা করার জন্য এবং বাধা দেওয়ার জন্য। তা আমার ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিতে এটা যেটা হয়, একটা ফেডারেল যে প্রেসিডেন্ট, মানে কেন্দ্রীয় সরকারের যে প্রেসিডেন্ট এবং যে রাষ্ট্রগুলির যারা গভর্নর থাকে, তাদের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে এই জাতীয় জিনিসগুলি অতীতে ঐতিহাসিকভাবে ডিল করে আসা হয়েছে আমেরিকাতে। যে তবে ফেডারেল গভর্নমেন্ট যে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারে না অথবা তাদের অথরিটি নাই তেমন কিন্তু না, কিন্তু এটা ঐতিহাসিকভাবে কখনো একজন আরেকজনের বিরুদ্ধে গিয়ে এটা হয়নি, কারণ একই তো আমাদের দেশ। এর ভিতরে হচ্ছে যেই দলেরই গভর্নর থাক অথবা যেই দলেরই প্রেসিডেন্ট থাক, তাদের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটা সমঝোতা থাকবে, এটাই আশা করা যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা যতটা না হচ্ছে সমঝোতার ভিত্তিতে, ততটা হচ্ছে যে ডেমোক্রেটিক যে সব জায়গায় গভর্নর রয়েছে কিংবা আপনার মেয়র রয়েছে, সেই জায়গাগুলি যে খুব অকার্যকর আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে, এটা অনেকটা রাজনৈতিক কারণে প্রমাণ করার জন্য তিনি এই উদ্যোগটা নেন। তবে ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেসের মধ্যে একটা পার্থক্য আছে, ওয়াশিংটন ডিসি এবং শিকাগোর মধ্যে একটা পার্থক্য আছে। কারণ যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, আইনটা হচ্ছে যে প্রেসিডেন্ট ওই রাষ্ট্রের গভর্নরের সাথে কনসাল্ট করবে। রাষ্ট্রের গভর্নর যখন, রাজ্যের গভর্নর যখন অনুরোধ করবে, তখন তারা সাধারণত ন্যাশনাল গার্ড পাঠায়। কিন্তু ওয়াশিংটন ডিসি তো একটা স্টেট না, এখানে কোনো গভর্নর নেই, সেখানে রয়েছে মেয়র, তাদের স্ট্যাটাসটা ভিন্ন। আরেকটা জিনিস যেটা, যেসব কারণে ফেডারেল গভর্নমেন্ট মানে প্রেসিডেন্ট নিয়োগ করতে পারে ন্যাশনাল গার্ড, এগুলি হচ্ছে যদি কোনো ধরনের বিদ্রোহ দেখা যায় একটা অঞ্চলে, অথবা কোনো ধরনের ডিজাস্টার দেখা দেয়, প্রাকৃতিক বিপর্যয় কিংবা দুর্যোগ, অথবা যখন এক ধরনের অনুপ্রবেশ ঘটে বাইরের দুনিয়া থেকে, ইনভেশন, সেটার যে ডেফিনেশন গুলো আনফরচুনেটলি এগুলিকে ডোনাল্ড ট্রাম্প খুবই টুইস্ট করে তার ফেভারে নেওয়ার জন্য নানান ভাবে এই ডেফিনেশন গুলো কাজে লাগায়। যেমন ইনভেশন, এখন আমেরিকাতে তো কোনো রাষ্ট্র ইনভেট করে নাই, অনুপ্রবেশ করে নাই, কিন্তু তিনি যেটা বলছেন যে সাউদার্ন বর্ডার দিয়ে যেহেতু অনেক ইলিগাল ইমিগ্রেন্ট এই দেশে ঢুকে পড়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড আমাদের জানা নেই, সেটা এক ধরনের যুদ্ধ অবস্থা আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সেটা তিনি মনে করছেন এক ধরনের ইনভেশন। ইনসারেকশন যেটা উনি বলছেন যে ফেডারেল গভর্নমেন্ট, কেন্দ্রীয় গভর্নমেন্টের যারা হচ্ছে সয় সম্পত্তি অথবা বিল্ডিং কিংবা তাদের যে বাহিনী, তাদের রক্ষা করার জন্য ন্যাশনাল গার্ড নিয়োগ করা যায়। তিনি যেটা বলছেন লস অ্যাঞ্জেলেসের ব্যাপারে, দেখো আমাদের যারা আইসের এজেন্ট রয়েছে, আইস তো জানেনি আপনারা, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের যে এজেন্ট রয়েছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, ইলিগালরা আক্রমণ করছে। তা আমাদের যারা আইস তো সরকারি একটা দল, তাদেরকে রক্ষা করার জন্য ন্যাশনাল গার্ড সে অর্থে ইনসারেকশন হিসাবে এখানে নিয়োগ করা যায়। অর্থাৎ আমি যেটা বলছি, প্রত্যেকটা ডেফিনেশনেই ডোনাল্ড ট্রাম্প তার মতো করে একটু টুইস্ট করে যেটা তিনি ব্যবহার করেন। তবে শিকাগোতে কি হবে এটা এখানে বলা যাচ্ছে না, কারণ যদিও আপনার ওই যে জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করেছেন যে এমন কোন নিউজ তার জানা নেই, তিনি জানেন না। কিন্তু তাই বলে যে পিটসগার্ড যে হচ্ছে গভর্নর ইলিনয়, তিনি তার কথা বিশ্বাস করছেন না, জেডি ভ্যান্সের কথা বিশ্বাস করছেন না। এখন আমাদেরকে একটু অপেক্ষা করে দেখতে হবে যে লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির মতোই আইনকে তোয়াক্কা না করে শিকাগোতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে বিপর্যয় হয়ে গেছে এই কথা তুলে তিনি সেখানে পাঠাবেন কিনা। কারণ হচ্ছে এখানে শিকাগোর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বাস্তবত একটু খারাপ। যেমন যে লাস্ট যে লেবার ডে চলে গেল আমাদের 2 দিন আগে, সেখানে কিন্তু 8 জন লোক সহিংসতায়, বন্দুক সহিংসতায় মারা গেছেন, 58 জন লোক গুলিবিদ্ধ হয়েছেন। শিকাগো অলওয়েজ এরকম একটা মানে প্রবলেমেটিক সিটি, কিন্তু এটা ইউজ করে এটাকে এই জন্য যে রাজ্য সরকার এটাকে টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে এমনও না। কিন্তু যেটা আমি একটু আগে বললাম, ডোনাল্ড ট্রাম্প এটাকে একটা অজুহাত হিসাবে দেখাতে চান
যে ডেমোক্রেটিক শাসিত যেসব বড় বড় স্টেট রয়েছে, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, সেগুলি খুবই বিপর্যয়পূর্ণ, এবং তিনি যদি হস্তক্ষেপ না করেন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভয়াবহ কন্ট্রোলে আনা অবস্থা যাবে হবে, না। উন্নতি হবে না। এবং তিনি বলছিলেন যে দেশের 25টি সিটি সর্বোচ্চ অপরাধের যেখানে ঘটছে সেগুলো সবই ডেমোক্রেটিক শাসিত বলে তিনি দাবি করছেন। মাহফুজউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে শিকাগোতে যদি প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারেন, তবে তার পরবর্তী পদক্ষেপই হবে নিউ ইয়র্কে ন্যাশনাল গার্ড মোতায়েন করা। এবং নিউ ইয়র্কের গভর্নর কেতি হুকুল তিনি প্রেসিডেন্টকে টেলিফোন করে এর মধ্যে বলেছেন যে আমার এই মুহূর্তে ন্যাশনাল গার্ডের কোনো প্রয়োজন নেই, আমি জানি আপনাকে কোথায় পাওয়া যাবে, আমি জানি কখন ন্যাশনাল গার্ড চাইতে হবে, যদি চাইতে হয় আমি চাইবো। এবং একই সাথে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস তিনি অ্যাটর্নি জেনারেল পামবন্দির সঙ্গে এনওয়াইপিডি হেডকোয়ার্টারে একটি বৈঠক করেছেন গত সোমবার। এবং সেই বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন যে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো, এবং কোনোভাবেই ন্যাশনাল গার্ড আমাদের দরকার নেই, এনওয়াইপিডি যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য। যদিও নাগরিকদের মধ্যে অনেকের মধ্যে দ্বিমত আছে যে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে প্রায় বন্দুক হামলা, প্রায় নানা ধরনের অপকর্ম হচ্ছে, সাবওয়েগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, তাও পরিস্থিতি যে অনেক বেশি উন্নতি হয়েছে তা নয়। মাহফুজউদ্দিন, আপনার কাছে যেটি জানতে চাই, ইলিনয়ের গভর্নর বলছিলেন শিকাগোতে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করা হয়, ন্যাশনাল গার্ড নিয়োগ দেওয়া হয়, মোতায়েন করা হয়, তাহলে কমিউনিটি অনেক বড়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে কিংবা তারা বিক্ষোভ করবে, এই ধরনের বিষয়গুলো আছে। আপনি এসএল এর ন্যাশনাল প্রেসিডেন্ট, আপনাদের সংগঠন অনেক বড় একটি সংগঠন, কিন্তু আমি জানতে চাচ্ছি নিউ ইয়র্কে যদি ন্যাশনাল গার্ড মোতায়েন করতে চান সেটি সম্ভব হবে কিনা, কিংবা সেটির বিপরীতে গিয়ে ডেমোক্রেটরা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। মিউট করা আছে আপনার অডিও। জি, এখন শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে I think প্রফেসর কামরুজ্জামান সাহেব very well spoke on this issue. বিষয়টা হচ্ছে Trump can do anything. Trump is not, you cannot compare Trump with any other president last 46 of them including him. He is him. So the idea that two things is happening here. On one side he's violating the Constitution. On the other side, he's violating the federal law. At the same time, whether it is a state, whether it is a city, or it is a place like DC 37, sorry, Washington DC. So, in this regard, his first thing should be those who are in power in local government. He needs to talk to them. They will talk to them. They will decide why, when, where. He did nothing. So that is how he has done in California, in Washington, D.C. now, and then it is going to Illinois, and it will lead. According to him, there are more than 30 cities like that. The issue that we have to see, what it is costing us and what we are getting out. আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আপনারা দেখবেন ওয়াশিংটন ডিসি একটা ছোট্ট জায়গা, এইটাতে তারা প্রতিদিন $1 মিলিয়ন খরচ হচ্ছে তার এইভাবে লোকদেরকে নিয়োগ করার কারণে। ক্রাইমের দিক থেকে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। আপনারা লক্ষ্য করছেন সে যখন টেক ওভার করছে, ভায়োলেন্ট ক্রাইম ছিল 98, এখন হলো 75। তারপরে ধরেন সেক্স অ্যাবিউজ ওয়াজ 0, now it is increased to 5. Assault is 41, before it is 37. Robbery 51 to 31. So the ratio that we see, the percentage decline is very minimally. Statistically, it is nothing because it is only for a month. So if we project it for a whole year, and then we compare it to the previous years, we'll see it is no change in general. So in any way you look into this, he should not have done this. But I think Professor Khalid is the one mentioned, whatever he do, or whatever he planned, or whatever his executive order, his goal is to establish himself. His goal is to show that Democrat could not do this, I am doing it. So this is the same thing. And as he choose all the Democratic city, his goal is to that in the future, his group take over all those cities, which will be an impossible hypothesis for him. But that is what he's doing. So I think when it comes to the
Chicago, Illinois issue. Illinois is a democratic stronghold, good state. Governor is a very good one, and mayor is also very strong. I think they will challenge him. The attorney general there also said they are preparing for it. And yes, it is a union city like New York. There will be a lot of demonstration, rally. The issue is still federal government has the upper hand. They can stop funding. You then will go to the court. In courts, 6, 7, 10 hearing later, whether it is right or wrong will be proven. You will get the money. But he can create a chaos among the state and cities. The thing that we have seen since he took over his second term. In New York State, the 2.4 million labor, it is the largest labor concentration in the USA. So I think we will completely and unequivocally protest and try to prevent and try to rally across the city, across the state. Governor was clear. Our police commissioner was clear according to your statement before. And our mayoral election is going on. I think it will not happen before the mayoral election. It will happen soon after the mayoral election. So that the pressure comes, whoever becomes the mayor, we strongly believe it will be Joran Mamdani. জি, So আপনি যে as a প্রসঙ্গে whole, বলছিলেন এই New York প্রসঙ্গে State and Illinois will oppose it vehemently and will do everything legally they can do. Our attorney general is ready. Our district attorneys are ready. I think we'll wait to see what happens. ওকে, মাহফুজ নাসিরউদ্দিন, আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন সেটি হলো যে মেয়র নির্বাচন আর মাত্র 2 মাস পর, অর্থাৎ আজকে 4 তারিখ, একেবারে গুনে গুনে নভেম্বরের 4 তারিখে নির্বাচন। এবং এই নির্বাচনের ক্ষেত্রে যেটি হচ্ছে, আপনারা এসএল থেকে এর মধ্যেই জোরান মামদানিকে এন্ডোর্স করছেন, তাই স্বভাবতই আপনি জোরান মামদানির ব্যাপারে উচ্ছ্বসিত যে তিনি জয়লাভ করবেন। গতকালকে যেটি ঘটেছে, পলিটিকো একটি নিউজ করেছে, তারা বলছে যে হোয়াইট হাউস থেকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া দুজনকে অফার করা হয়েছে হোয়াইট হাউসে সামনের দিনে চাকরি দেওয়া হবে। এবং এটির মূল উদ্দেশ্যটি হলো অ্যান্ড্রু কুমো যাতে একক প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন, অর্থাৎ জোরান মামদানির বিপরীতে অ্যান্ড্রু কুমো হবেন একক প্রার্থী, তাকে এন্ডোর্স করবেন এরিক অ্যাডামস, ভোট পাবেন তিনি রিপাবলিকানদেরও, কারণ প্রেসিডেন্ট চান অ্যান্ড্রু কুমো পরবর্তী মেয়র হোক, জোরান মামদানি না হোক। এমএসএনবিসি বলছিল যে জোরান মামদানির উচিত প্রেসিডেন্টকে টেলিফোন করে একটি ধন্যবাদ দেয়া, যে তিনি যদি এই ধরনের কাজ সত্যি করে থাকেন সেটি তার জয়ের জন্য বড় ভূমিকা রাখবে, অর্থাৎ জোরান মামদানির জয়ের জন্য বড় ভূমিকা রাখবে। আপনিও কি একমত? আমি ঠিক এইভাবে বলবো না, আমি বলবো এইভাবে, জোরান মামদানি ইলেকশন has sent a message not only in the United States, all over the world. So this is very important election in everybody's lifetime, including Trump's whatever politics he does, or the 74 million people that is still supporting him. They think that Joran becoming mayor means Muslim take over the America. They believe that in Hamtramck, Michigan, and Dearborn, Michigan, it is ruled by Islamic law, which is false, as you know. This is what they are after. It is very important to understand the way New York City election is going. I think New York City election is mainly winning by the newcomer, new voter, young generation, and women. If you see as a whole, the campaign that we have started in March 12 this year, we won primary with the highest number ever in a New York City primary mayoral candidate won. We strongly believe at that time, ASAL and Local 6, these are the two unions out of 283 unions in the city and state endorsed him. This year, over 250 union endorsed him. Joran Mamdani. Okay. Though we see still some Democratic politician did not endorse him. I strongly believe that the commitment that we have made, the commitment that labor movement has made, it will be better, stronger, bolder than the Trump appeal to the New York residents, New York City residents.
So that is what we are going to work on next 2 months, and we see if both Adam and Curtis Silva, get the job with the federal government. I think it will backfire. And whoever suggested that Joran should call him and say thank you for making this happen, we will do the same thing, and we will be work more and harder until the election day to win this election. ওকে, মাহফুজ উদ্দিন, অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই এই প্রসঙ্গটিতে একটু জানবো যে একদিকে আমরা দেখছি হোয়াইট হাউস থেকে অ্যান্ড্রু কুমোকে সমর্থন কাজ করা হচ্ছে বলে অভিযোগ করছেন জোরান মামদানি, কিন্তু মাহফুজ উদ্দিন বলছিলেন জোরান মামদানি পুরো বিশ্বের মধ্যে একটা বার্তা দিচ্ছেন, অমুক করছেন তমুক করছেন, অনেক কথাই হয়তো হতে পারে, কিন্তু আমরা যেটি আপনার কাছে জানতে চাই সেটা হলো এমনকি ডেমোক্রেটদের যে শীর্ষ নেতা যারা নিউ ইয়র্ক থেকে নির্বাচিত, সেনেট মাইনরিটি লিডার চ্যাক শুমার, হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস, নিউ ইয়র্কের আরেকজন সেনেটর ক্রিশ্চিয়ান জিলিব্যান্ড, গভর্নর কেতি হুকুল, তারা কেউই জোরান মামদানিকে সমর্থন করছেন না, যেখানে প্রেসিডেন্ট তার বিরোধিতা করছে কিন্তু ডেমোক্রেটরাই তার পাশে দাঁড়াচ্ছে না। সেটির কারণ কি হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি ধন্যবাদ। দেখুন, এটার কারণ কি হতে পারে, আসলে যারা সমর্থন করছে না এটা আসলে তারাই সঠিকভাবে বলতে পারবে। আমি শুধু আন্দাজ করতে পারি, এবং আমি মনে করি এই যে তারা সমর্থন করছে না, এটা আমার দৃষ্টিতে, নিরপেক্ষ দৃষ্টিতে জিনিসটা তারা সঠিক করছে না। কারণ এই দেশে একটা পলিটিক্যাল সিস্টেম রয়েছে। আপনি আপনার ওপোনেন্ট, একই দলের ওপোনেন্টদের সাথে প্রাইমারিতে আপনি যুদ্ধ করবেন, লড়বেন, তারপর যেই আপনার দল থেকে প্রাইমারিতে পাস করে আসবে তার পিছনে আপনারা সবাই র্যালি করবেন, এটি হচ্ছে নিয়ম। তো এই নিয়মটার ব্যত্যয় বড় বড় নেতারা করছে, তাতেই কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়, এটা পরিষ্কার হয় যে জোরান মামদানি আসলে কোনো কনভেনশনাল ক্যান্ডিডেট না, যেটা হচ্ছে কর্পোরেটদের পকেটে থাকে এবং বড় লোকদের হচ্ছে যে পারপাস সার্ভ করে, সেটা তিনি করছেন না। এটা কিন্তু আসলে আমার দৃষ্টিতে প্রকারান্তরে সুমার বলেন কিংবা জিলিবেন বলেন, হুকুল বলেন, তাদের অসারতাকেই আসলে প্রকাশ্যে নিয়ে আসছে। তারা যে আসলে আপনি যত সহজ জনগণের রাজনীতি তারা করে না, তারা আসলে হচ্ছে কর্পোরেশন কি সাপোর্ট করে, এটা আমার দৃষ্টিতে যত সহজ করে বলছেন হয়তো বিষয়টা এত সহজ নয়, কারণ জোরান মামদানি একজন সোশ্যালিস্ট এবং ডেমোক্রেটরা তাদের দলের মধ্যে সোশ্যালিজমের যে উত্থান সেটিকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায়, এবং তারা যদি জোরানকে এন্ডোর্স করেন, অনেকে বলছেন, তাহলে ডেমোক্রেটদের নীতি নিয়ে, অর্থাৎ প্রেসিডেন্ট যেটি নিয়ে বারবার করে কমিউনিজমকে অ্যাটাক করছেন, তখন ডেমোক্রেটের টোটাল নীতিকেই অ্যাটাক করবেন যে তোমরা তো আসলেই কমিউনিস্ট, যেটি হয়তো তারা নিজেদের গায়ে, ডেমোক্রেটের শীর্ষ লিডাররা নিজেদের গায়ে সেই দোষ নিতে চাচ্ছেন না, হয়তো তলে তলে তারা ঠিকই সাপোর্ট করছেন, ভিতরে উপর দিয়ে যদি নাও করেন। বুঝতে পেরেছি জিনিসটা, কিন্তু আমি যেটা মনে করি, একটা ডেমোক্রেটিক পার্টি একটা বড় দল, এখানে একটা স্পেকট্রাম আছে, কিছু সোশ্যাল ডেমোক্রেট রয়েছে, এখানে আলট্রা রাইটিস্ট আছে, যেমন হচ্ছে আপনার যে মানচিন না, এই যে সেনেটর ছিল, তাহলে এরকম থাকবে, একটা দলের মধ্যে কিছু ভেরিয়েশন থাকবে। এবং আপনার ডেমোক্রেটিক দলের ভিতরে কিন্তু 100-র মতো কংগ্রেসম্যান রয়েছে যারা হচ্ছে আপনার প্রগ্রেসিভ ককাসে, সেখানে প্রমিলা জয়পাল থেকে শুরু করে, রো খান্না থেকে শুরু করে, এবং প্রচুর লোক রয়েছে। তো এখন একটা লোক ইলেকশনের সময় যা বলে সব জিনিসই তারা ইমপ্লিমেন্ট করে না। এখন জোরান মামদানি বলছে যে আমি সোশ্যাল ডেমোক্রেট, এর মানে তাকে তো অন্যদের নিয়ে কাজ করতে হবে, তখন সে বুঝছে অনেক কম্প্রোমাইজ করবে, অনেক রাইট এসে সরে আসবে। তো এটা আপনার কথাটা সঠিক, কিন্তু আমি তারপরেও মনে করি, তারপরে তো সে ডেমোক্রেটিক টিকেটেই সে নির্বাচন করে জিতে, তাহলে আপনি জনগণের যে রায় সেটাকে তো আপনার সম্মান জানাতে হবে। আর আমি যেসব কংগ্রেসম্যান, সেনেটরের কথা বললাম, যারা হচ্ছে বার্নি স্যান্ডার্স, এওসি, তারা তো সবাই জনগণের ভোটে পাস করে আসে, এমন না যে তারা একটা একনায়কতান্ত্রিক ভাবে এই দল থেকে পাস করে আসছে। তাহলে জনগণ তো তাদের পিছনে র্যালি করছে, তাহলে এটা সময়ের দাবি এমন হতে পারে যে সোশ্যাল ডেমোক্রেটিক ইস্যুগুলি এখন পপুলার হবে, ডেমোক্রেটরা যে ক্ষমতায় থাকতে চায় আস্তে আস্তে তাদের কারকু লেফটে সরে আসতে হবে। সুতরাং এটা হতে পারে। সুতরাং এটাকে আমি মনে করি না যে এই কারণে ডেমোক্রেটিক দলের টিকেটে পাস করে আসে একজনকে আমি সমর্থন করবো না। জি, মাহফুজ উদ্দিন, 1 মিনিটের মধ্যে আপনি যদি এটা বলেন, 1 মিনিট। জি, I just want to add with the professor. I think he already said it well. The issue is not that it's a socialist leading to the communist.
In the New York City alone, if you look into last 40 years, I'm here that many years, mayoral candidate spoke about housing, rent freeze. They did 12 years rent freeze in New York City. I saw that. And the child care, including de Blasio, did the child care. Even in the union, we have a fund now because we negotiated with the city's mayor that we should have child care within the union. And then livable condition of the city of New York is beyond and above ability. So they are saying that the salary should be $30 minimum. Nothing is wrong. The problem is that same thing was done previous Democrat, including LaGuardia. Today we call the LaGuardia Airport. He was the first socialist mayor. Nothing changed. So what we are saying, people just for nothing get afraid. The house owner, those who rent their property, is not talking rent stabilized for them. It is one of the city's housing projects. The 20,000 units that they have occupied by the union members and the total 200,000 units, those will be the rent stabilized. It will be, rent will be fixed for the time being until the people's condition change. Okay. I didn't see anything. Food. Food is the most essential commodity people to survive. You are getting the food stamp week program. All is saying that even back home we saw ration shops after ration shop. কিন্তু ফুড স্ট্যাম্প কিংবা অন্যান্য বিষয় তো ফেডারেল বিষয়, এটি তো সিটির সাথে কোনো সম্পর্কিত No, I'm not saying that. Whether it is federal government gives the food stamp or not. If he says that I'm going to reduce the food price by buying bulk amount and selling it in the corner of the communities, what difference that makes? আমার মনে হয় না যে এইসব ইস্যুর কারণে তার ব্যাপারে বিরোধিতা করা হচ্ছে, মনে হয় না এইসব ইস্যু। এর পিছনে হয়তো আমরা পুরো একটি সই করতে পারি যে আসলে কি কারণে বিরোধিতা করছে। অন্য প্রসঙ্গে চলে যেতে হচ্ছে। জি, আমরা বলছি because he is the Muslim guy, he claimed that he is Muslim. That is the one of the main issues. এটা কিন্তু জোরান মামদানির পক্ষ থেকে খুব জোরালোভাবে বলা হচ্ছে না যে তিনি মুসলিম, কিংবা অনেকে মনে করছেন তাকে মুসলিম ট্যাগ দিয়ে তাকে এক ঘরে করে ফেলার একটা পরিকল্পনা করা হচ্ছে। তিনি কিন্তু বলছেন না যে আমি মুসলিমদের মেয়র। আমরা বলছি আমরা মুসলিমরা বলছি। জি, বলা ঠিক হবে। ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই। সেটি হলো যে আপনাকে যেটি আমরা শুরুতে বলছিলাম যে আজকে কোয়ালিশন অফ দ্য উইলিং এর একটি ভার্চুয়াল মিটিং হয়েছে। সেখানে 26টি দেশ ইউক্রেনের নিরাপত্তার ব্যাপারে সম্মত হয়েছে এবং সেখানে ট্রাম্প বলেছেন যে ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো। তিনি এই আহ্বান জানিয়েছেন। তেল কেনা ইউরোপের দেশগুলো তো অব্যাহত রাখছে। তারা যদিও রাশিয়ার বিরোধিতা সব জায়গায় করছেন, কিন্তু নিজেদের সাথে ঠিকই কম দামে তেল পাচ্ছেন বলে তেলও কিনে নিচ্ছেন। এখন ট্রাম্পের এই আহ্বানে তারা সাড়া দিতে পারবেন কিনা, কিংবা যে দেশগুলো বলছেন নিরাপত্তার গ্যারান্টি দেবে, সেটি শেষ পর্যন্ত আসলে কতটা ইউক্রেনে শান্তি আনতে পারবে? জি, দেখুন, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়ার কাছ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের তেল কেনার পরিমাণ কিন্তু অনেক কমে গিয়েছে বিভিন্ন স্যাংশনের কারণে। প্রতি বছর যেখানে $16 বিলিয়ন বাণিজ্য হতো রাশিয়া থেকে তেল, কিন্তু সেই পরিমাণটা এখন গিয়ে কমে দাঁড়িয়েছে ইউরোপ যেটা কিনে আর কি রাশিয়ার কাছ থেকে $1.72 বিলিয়ন। সেটা সাবস্টেন্সিয়ালি কমে গেছে এবং যেই পরিমাণটা এখনো যারা কিনছে সেটা কিন্তু আসলে এক অর্থে আমাদের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যারা খুবই ঘনিষ্ঠ মিত্র, তারা যেমন হচ্ছে আপনার হাঙ্গেরির আরবান, তারপর স্লোভাকিয়ার লোকেরা, তারা এই তেলটা কিনছে কম দামে পায় বলে। তবে আপনি যেটা বলছেন যে তেল কিনা, তারা বলছে যে চায়নার উপর প্রেসারাইজ করার জন্য। চায়নার উপর ইউরোপিয়ান ইউনিয়ন অনেকটা প্রেসার যে করবে, এখানে তাদের নিজের স্বার্থ জড়িত। কারণ চায়নার কাছ থেকে ইউরোপিয়ান ইউনিয়ন আসলে $545 বিলিয়ন মতো জিনিস আমদানি করে প্রতি বছর, এবং চায়নাতে ওরা পাঠায় রাফলি হচ্ছে আপনার $280 বিলিয়ন। এর মানে হচ্ছে পুরা ট্রেডটা বিটুইন ইউরোপিয়ান ইউনিয়ন এবং চায়না, সেই যে বাণিজ্যের পরিমাণটা হচ্ছে ক্লোজ টু $1 ট্রিলিয়ন। তো এখানে তো দুই দলেরই প্রচুর স্বার্থ রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রয়োজন আছে বলেই তো $565
বিলিয়ন ডলারের আমদানি করে। এখন ডোনাল্ড ট্রাম্পের কথাতে তারা সরাসরি যে সরে আসতো, যুদ্ধটা তো অলরেডি 3 বছর চলছে, ডোনাল্ড ট্রাম্প তো এই কথাগুলি বলে আসছে অহরহ, যে বিভিন্ন পর্যায়ে তারা স্যাংশনও দিয়েছে রাশিয়ার উপর, ততটা কাজ করেনি। এবং ইন্ডিয়াকেও বলেছিল তারা যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে, সেটা ইন্ডিয়া সেভাবে মানেনি, যার জন্য তাদেরকে ট্যারিফ দেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প তার মতো করে বলে যাচ্ছে তার মিত্রদেরকে রাশিয়ার সাথে বাণিজ্য কমিয়ে দেওয়ার জন্য, তাতে যুদ্ধটার খুব বেশি তাদের ফেভারে আসেনি, মানে ইউক্রেনের ফেভারে আসেনি। এখন এটাতে চায়নাকে যদি থামানো যায়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা, ইন্ডিয়াকে থামানো যায়, তাহলে হয়তো রাশিয়া যে যে পরিমাণ রেভিনিউ আর্ন করে তেল বিক্রি করে, এটাই তো তাদের মূল রেভিনিউ, সেটা হচ্ছে বিলিয়নস অফ ডলার্স, সেটা সম্ভব। কিন্তু আপনি তো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মিটিংটা হয়ে গেল মাত্র, সেখানে আমরা কিন্তু সম্পূর্ণ অন্য বাতাস দেখলাম। সেখানে আমরা দেখলাম তাদের মধ্যে কি পরিমাণ সৌহার্দ্য, যে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া ততটা না, তারপরেও আমরা তো সবাই অপটিক্স গুলো দেখেছি, শুধু যে কি ঘটেছে এটা না, অপটিক্স হচ্ছে তারা কত হাস্যোজ্জ্বল ছিল, তারা আসলে তারা একটা অন্য একটা অক্ষয় হিসাবে, অ্যাক্সিস হিসাবে আমেরিকার বিরুদ্ধে একটা শক্তি হিসাবে তারা বেরিয়ে আসতে চাচ্ছে, যে এশিয়ান কান্ট্রি গুলো। এইবারের যে আমাদের শতাব্দী, 21শ শতাব্দী, সেটা আসলে চাইনিজদের, এবং এটা আসলে হচ্ছে ইন্ডিয়ানদের যৌথভাবে আমি মনে করি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যতই বলুক, তাতে এই ব্যাপারগুলি যে খুব বেশি ফলপ্রসূ কিছু হবে আমি দেখছি না। আর আপনি যেটা বলছেন যে 26টা দেশ, দ্বিতীয় অংশে আপনি যেটা বললেন, 26টা দেশ ইউরোপিয়ান ইউনিয়নের ইউক্রেনের বিরুদ্ধে, ইউক্রেনকে যে নিরাপত্তা গ্যারান্টি দিতে রাজি হয়েছে। এখন যে যুদ্ধটা চলছে বর্তমানে নেটোর নেতৃত্বে, সেখানে 26টা দেশ প্লাস ইউএস কিন্তু অলরেডি হেল্প করে যাচ্ছে ইউক্রেনকে। একটা জিনিসই ভিন্ন হবে, তারা নিজেদের সোলজার ইউক্রেনের মাটিতে বসাতে রাজি হয়েছে। তার বাইরে গিয়ে 26টা দেশ তো এখন অলরেডি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। সুতরাং এটা যদি হয়, তাহলে যেহেতু তখন রাশিয়ার যুদ্ধটা হয়ে যাবে আসলে পরোক্ষভাবে নেটোর বিরুদ্ধে, যদি নেটোর সোলজার ইউক্রেনের ভিতর থাকে, তাই না? কারণ এটা একটু ভিন্নতা নিয়ে আসতে পারে। সেটা হয়তো বা এই যে একটা সমঝোতায় আসার ব্যাপারে রাশিয়াকে ত্বরান্বিত করতে পারে। কারণ একে হচ্ছে অর্থনৈতিক সাহায্য দেওয়া, আর একটা হচ্ছে সোলজার মাঠে রাখা। সোলজার মাঠে রাখলে, একটা সোলজার যদি সেই 26 দেশের কারো মারা যায়, তো নেটোর 5 নম্বর ধারা অনুযায়ী একটা দেশ আক্রান্ত হলে নেটোর সমস্ত দেশে আক্রান্ত বলে ধরে নেওয়া হবে। সেটা হয়তো ডাইমেনশনটা তখন চেঞ্জ হয়ে যাবে। সেইটা একটু ফলপ্রসূ কাজ হতে পারে যদি 26টা দেশ রাজি হয়। কিন্তু এটাকে সাপোর্ট করার জন্য ইউএস কেও কিন্তু তার একটা পরিকল্পনা ইয়ে করতে হবে, দিতে হবে। নেতৃত্বের জায়গাটা আমেরিকার হাতেই থাকতে হবে, তারা শূন্য আমেরিকার হাতে থাকতে হবে, তাদের নেতৃত্বে, এবং তাদের কিছু সোলজার ওইখানে থাকতে হবে। তাহলেই শুধু রাশিয়াকে ডিটারেন্স হিসেবে কাজ করা যাবে বলে আমি মনে করি। আর এই যে স্যাংশন টেনশন দিয়ে এই যে তেল কিনো না, এইসব বলে, এটা যে ফলপ্রসূ একটু আগে আমি বললাম, যে এটা তো সাংহাই সামিটে সেখানে অনেকটা প্রমাণে হয়ে গেছে। ইন্ডিয়া তো মোটেও পাত্তা দিল না, একেবারে পাত্তা না দিয়ে উল্টো শত্রুর ঘরে চলে গেলেন। জি, মাহমুদ মদিন, আপনার কাছে যেটি জানতে চাই সেখানে হলো যে নিশ্চয়ই মিলিটারি প্যারেডটা চায়নার আপনার দেখার সুযোগ হয়েছে কিনা, যে বিপুল পরিমাণ অত্যাধুনিক সমরাস্ত্র তারা দেখিয়েছে, এবং সেখানে শি জিনপিং যখন হেঁটে যাচ্ছিলেন, তার এক পাশে পুতিন, এক পাশে কিম জং উন, অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই নেতাকে নিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এবং অনেকে বলছিলেন যে এই হেঁটে যাওয়া, এই সমস্ত সবকিছু আসলে তারা একজনকে দেখাতে চেয়েছেন, সেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে লক্ষ্য করেই তাদের এই বিপুল আয়োজন। এবং সেখানে দাঁড়িয়ে পুতিন বলছিলেন যে যদি ইউক্রেন সত্য না মানে, তাহলে কিভাবে সত্য মানাতে হয় সেটা আমি জানি, মিলিটারি বল প্রয়োগ সবকিছু তিনি করবেন। এবং এগুলোই আসলে হতাশ করছে আমেরিকাকে, কারণ আমেরিকা শান্তি আলোচনা ত্বরান্বিত করতে চেয়েছিল, এবং অনেকে বলেন এর পিছনে একটা নোবেল শান্তি পুরস্কার অনেক ভূমিকা রাখার বিষয় ছিল। এখন সেখানে হতাশার সুর, সবকিছুতে হতাশার সুর। নোবেল পাওয়ার আশা কি একদম ছেড়ে দেওয়া যাচ্ছে নাকি? আমার যেমন ধরেন, আমি ট্রাম্পের 2016 ইলেকশন এবং 24 ইলেকশন, দুই সময় আমি রিপিটেডলি বলছি, আপনাদের এখানে বলছিল, জানাতে বলছি, ট্রাম্প ইজ নট এ পলিটিশিয়ান, হি ইজ এ বিজনেসম্যান, হি নোজ হাউ টু ডু বিজনেস only to save himself, save himself, make money for himself. আপনি জানেন, তার ইভেন আমাদের পরিচিত অনেক বন্ধু আছে যারা
ট্রাম্প যখন তাজমহল করে, তাজমহল ক্যাসিনো করে নিউ জার্সিতে, সেখানে অনেক ইন্ডিয়ান সাপ্লায়ার ছিল, বিভিন্ন সাব কন্ট্রাক্টর ছিল। তো ওর কাজ এরকমই হয় সাধারণত, 10 মিলিয়ন ডলার যদি কাজ হয়, $3 মিলিয়ন অ্যাডভান্স দিবে, 2 মিলিয়ন করে 5-7 মিলিয়ন পর্যন্ত যাবে, এরপরে আর পয়সা দিবে না, না দিয়ে বলবে যে if you need, because you did not do the job that I wanted, you sue me. So that's a gone case. It never happened. He don't have to pay those. So anyway, this is the way he does. He thinks that by being the president of the United States, whatever he say, whatever he will wish, that will happen. We have seen the army show that you saw and you mentioned. These three people in our million time, our thoughts has never gone that these three will be together in one place, in such a place where they will be saying things that they have said. The reason it is also, I think, Professor mentioned that when Putin, Chen Piang, and কিম জং উন, yeah, Indian President Morales, yeah, মোদি, what is it? নরেন্দ্র মোদি, Yeah, Narendra Modi, when they got together, same message. They want to send that, show that without you we can survive. Even the European Union also have been trying for many, many years. Even if they are close with them, but they know that they cannot work with him. And that is why they have been doing their own thing. Even Union has tried to undermine the dollar many times. And I think some of the countries are now doing that. So this will happen because of the Trump's presidency, because he has been the most disrespected president worldwide. Even the aid, the US aid, all these things that he stopped. মাহফুজ উদ্দিন, হয়তো হয়তো একেবারে আপনার ব্যক্তিগত মতামত হিসেবে আমরা এটিকে নিচ্ছি, কিন্তু আমরা একটু প্রসঙ্গ পাল্টে অন্য বিষয়ে একটু যেতে চাই এই কারণে যে সময় খুব কম আছে, এই কারণে আসলে প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হলো গণতান্ত্রিক অধিকার কমিটি বাংলাদেশে তারা একটি স্টেটমেন্ট দিয়েছে। তারা বলছে 1 বছরের অন্তর্বর্তীকালী সরকার হাসিনা সরকারকে ফিরিয়ে এনেছে, অর্থাৎ দেশের পরিস্থিতি এতটাই অবনতি বলে তারা দাবি করছে যে 1 বছরের মধ্যেই তাদের কাছে এটিকে হাসিনা সরকারের মতো মনে হচ্ছে। এতটাই কি আসলে পরিস্থিতি খারাপ যে এইভাবে স্টেটমেন্টটা তাদের আসতে হলো? সংক্ষেপে 2 মিনিটে যদি একটু শুনি আপনার কাছে। জি, ধন্যবাদ। দেখুন, এটা একটা পার্টিকুলার একটা রাজনৈতিক দলের অভিমত। সেটা তাদের দল নয়, কিন্তু তারা কিন্তু গণতান্ত্রিক অধিকার পরিষদকে, অধিকার কমিটি রাজনীতি না, ঠিক এক ধরনের বিশিষ্ট জনরা, আনু মোহাম্মদরা মিলে এটি করছেন। বুঝতে পেরেছি রাজনৈতিক ওপিনিয়ন, কিন্তু ওপিনিয়নটা রাজনৈতিক। যেটা আমি বলতে চাচ্ছি যে তারাও তো একটা হচ্ছে সুদীজন, তারা খুবই নাখোশ বর্তমানের সরকারের উপর, এবং সেই অর্থে আপনাদের অনুষ্ঠান সহ অনেক জায়গাতে আমরা বলেছি আমাদের যে প্রত্যাশা ছিল, অনেক প্রত্যাশাই পূরণ হয়নি। কিন্তু এর মানে এই না এটা হাসিনা গভর্নমেন্টের সাথে কোনোভাবে তুলনা হয়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ হচ্ছে যে কোনো স্বৈরাচারের পতন পরবর্তী একজন স্বৈরাচার হয়ে ওঠাতে অনেক বেশি মানে কঠিন করে ফেলবে। এখন কারো পক্ষেই জুলাই অভ্যুত্থানের পরে ঠিক শেখ হাসিনার লেভেলের স্বৈরাচারী হয়ে যাওয়া এতটা মানে করতে হবে, এই পরিমাণ গুম করতে হবে, বিরোধী রাজনৈতিক শক্তি পর্যায়ে কেউ চলে যাবে বলে আমি বিশ্বাস করি না, এটা সম্ভবই না। তবে আমি যেটা বললাম যে ওনাদের মতো আমি অনেক ব্যাপারে হতাশ, কিন্তু আমি কোনোভাবেই এটাকে হাসিনার গভর্নমেন্টের সাথে তুলনা করার মতো পরিস্থিতি হয়ে গেছে। ওকে, মাহফুজ উদ্দিন, আপনার কাছে যেতে চাই। সেটি হলো যে আপনি নিঃসন্দেহে এই বিষয়ে বলবেন, সাথে একটু যুক্ত করে নিই। সেটি হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্তটা তার, দরকার হলে ডকুমেন্ট দেবে সরকার যদি তার পাসপোর্ট না থাকে। এবং এটি রাজনীতিতে খুবই আলোচিত ইস্যু। কেন তারেক রহমান, তার বিরুদ্ধে সব মামলা খালাস, তার দেশে গিয়ে নেতৃত্ব দেওয়ার কথা, তাকে গেলে আওয়ামী লীগ দেশে নেই, তিনি কেন দেশে যাচ্ছেন না? দুটো বিষয়ে 2 মিনিট। No, I just want to say this first, because these people, those who are making comments about the current government, it is not government, it is in fact advisory report. They don't see the forest for the trees, because তারা কমপ্লেন করতেছে যে বাগানে বহু গাছ, সেজন্য তারা বাগান দেখতে পাচ্ছে। এটা একেবারে মানে একটা বোকার স্বর্গের বাস করার মতো ব্যাপার। During Professor Yunus, all the changes
all the improvements. We have never seen in 54 years anybody who can stand and talk with Indian with the political voice. একটু কি বেশি বেশি হয়ে যাচ্ছে, মানে বেশিটা যে একেবারে ডক্টর ইউনূসের সরকারের তো অনেক ব্যর্থতা আছে যেগুলো নিয়ে আলোচনা করার সুযোগ আছে। শিওর শিওর, আমি সেটাই বলতে চাচ্ছি। ওই এই থেকে শুরু করি, এরপর দেখেন 12,000 কোটি টাকার যে তিস্তা প্রকল্প, আই থিঙ্ক 15,000 কোটি টাকার যে মেডিকেল সিস্টেম, তারপরে 10,000 কোটি টাকার যে জাহাজগুলি আনা, আমার মতে প্রতিটি মুহূর্তে প্রতিটি অ্যাঙ্গেলে যদি আমরা লক্ষ্য করি, আমাদের ফরেন রিজার্ভ চলে আসছিল $13 বিলিয়ন, এটা এখন ওভার $36 বিলিয়ন। আমাদের যে লোন করে আমরা বুঝতে পারছি অনেক কিছু হয়তো আপনি পজিটিভলি বলবেন, আমরা যেটা বলতে চাচ্ছি, এবং আপনি এর সঙ্গে একমত নয়, আপনি এই বক্তব্যের সঙ্গে একমত নয়। এবার তারেক রহমানের বক্তব্যটা একটু জানতে চাই, তারেক রহমানের ইস্যুটি। আচ্ছা, তারেক রহমানের ব্যাপারটা আমারও বোধগম্য নয়। আমাদের এই নতুন কাঠামোগত যে অ্যাডভাইজারি বোর্ড, এর ভিতরে কাদের কি পজিশন, I have never go in depth for that. But Tariq Rahman is one of the political elements who was in power before. I think if he's not coming or he's coming, he will be participating in election in, I think it's now in April. I think it was February to April it went. The election is next year, April. So they will be participating in all political party except those who are banned will not participate. That should be the case. Some groups should get the special privilege, or all the cases that you mentioned should have seen the court, should have justifiably given the procedure and then decide whether they are right or wrong. I have not known anything that they have done right in those days when they were in power. Some of those cases may be complicated and added to, but I think it should have been still fairly judged for anybody. অনেক ধন্যবাদ মাহফুজ উদ্দিন, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমরা হয়তো আলোচনাটা আরেকটু বাড়িয়ে নিতে পারছি না, তবে আপনারা এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন, মতামত দিয়েছেন, এইসব কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে যারা এতক্ষণ আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখছিলেন। আগামীকাল আবারও রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।